This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 2 বছর ধরে ভারতে অবস্থান করার পর হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে তোলপাড় শুরু হয়েছে। কারণটা কি? সম্প্রতি দিল্লির সেফ হাউসে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ব্যারিস্টার সম রেজাউল করিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আর এই বৈঠকের পরই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা করেছেন আগামী ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরছেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কেন এই ফেরার সিদ্ধান্ত? কী আলোচনা হলো দিল্লির সেই রুদ্ধদ্বার বৈঠকে? আর কী বলছে বর্তমান সরকার? জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি দিল্লির সেফ হাউসে শেখ হাসিনার জরুরি তলবে কলকাতা, লন্ডন ও আমেরিকা থেকে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সদস্য জড়ো হন। এই প্রতিনিধি দলে মূলত 2 ধরনের নেতা ছিলেন। এক দল যারা রাজনৈতিক পুনর্গঠন ও মাঠ পর্যায়ের আন্দোলন গোছাতে কাজ করছেন, আর অন্য দল শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আইনি লড়াইয়ের কৌশল তৈরি করতে কাজ করছেন। 12 জুলাই অনুষ্ঠিত প্রায় 5 ঘণ্টাব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে 11 জন নেতা অংশ নেন। এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ব্যারিস্টার সম রেজাউল করিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য এবং বিশিষ্ট অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কাজী আব্দুল ওয়াদুদ দারা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের কন্যা এস আমরিন রাখি, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারুই, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরা। শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য এবং বিশিষ্ট অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি জানান, শেখ হাসিনার সঙ্গে তাদের বৈঠকটি কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং দলের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের একটি বড় সেশন ছিল। শেখ হাসিনা তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যাতে দেশ বিদেশে ছড়িয়ে থাকা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীদের মনোবল ভাঙতে না দেওয়া হয় এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখা হয়। বলে না যে রাজা রাজা আসলে যিনি, তার চতুর্পাশটা রাজত্বময়ই থাকে। তো রাজার রাজকীয়তা কিন্তু ভবন দিয়ে নয়, তার রাজকীয় ভঙ্গি, রাজকীয় ব্যক্তিত্ব, প্রজ্ঞা তার মধ্য দিয়ে। কাজে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আমাদের আপা, বাংলাদেশের নেতা, গণতন্ত্রের মানস কন্যা, তো তিনি তার সাথে যেখানে আমরা বসেছিলাম সেই জায়গাটি আসলে কোথায় আমরা ওই সময় মনে ছিল না। আপনি এখন বলার পরে আমার মনে পড়লো যে আচ্ছা, ওটা গণভবন ছিল না, ওটা ওটা কোন ভবন ছিল? মানে ওটি তখন আমাদের কাছে একটি বিশাল প্রাসাদ সময়, এক রাজার মানে রাজকীয় প্রাসাদই মনে হয়েছে। এবং এটুকু আমরা বুঝেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের নেতা, বঙ্গবন্ধু কন্যা, তিনি ভারতে অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত আদরে, যত্নে, নিরাপত্তার সাথে তাকে সেখানে সম্মানিত করে রাখা হয়েছে। এবং বঙ্গবন্ধু কন্যার কারণে আমরাও সম্মানিত, এখন আমরাও সেই আতিথেয়তা ভোগ করেছি। আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সম রেজাউল করিম বৈঠকের অভিজ্ঞতা এবং শেখ হাসিনার রাজনৈতিক ও আইনি পরিকল্পনা, তার বর্তমান মানসিক অবস্থা, দেশে ফেরার রণকৌশল এবং আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়ে একাধিক বিষয় পরিষ্কার করেছেন। তিনি জানান, প্রায় 80 বছর বয়সে এসেও এবং এত বড় রাজনৈতিক বিপর্যয়ের পরও শেখ হাসিনার মধ্যে তিনি কোনো ক্লান্তি, হতাশা বা অবসাদ দেখেননি।
রেজাউল করিম স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনা আইনি প্রক্রিয়া এড়িয়ে চলবেন না। তিনি দেশে ফিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা দেশের প্রচলিত আদালতের আইনি প্রক্রিয়াকে সম্মান জানাবেন এবং সেখানে গিয়ে আত্মসমর্পণ করবেন। তিনি উদাহরণ টেনে বলেন, 1968 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার মোকাবিলা করেছিলেন, শেখ হাসিনাও ঠিক একইভাবে আইনি লড়াই লড়বেন। তিনি যখন ভারতে যান, তিনি যাননি, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় প্রোটেকশন বাহিনী রাষ্ট্রীয় যানবাহনে তাকে নিয়ে গেছেন। তখন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি আরেকটি দেশে গিয়েছেন। সেই দেশ প্রধানমন্ত্রী হিসাবে তাকে রিসিভ করেছে এবং তার পরবর্তীতে আমার যেটা পর্যবেক্ষণ, তিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় সেখানে আছেন। তিনি কোনোভাবে বন্দী নন, গ্রেপ্তারকৃত নন, তিনি অনাকাঙ্ক্ষিত অতিথি নন। তিনি রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী হিসাবে যাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, যে প্রোটেকশন, তার যে এন্টারটেইনমেন্ট, সবটাই তিনি নিয়ে আসেন এবং কোনো ক্ষেত্রেই তাকে বদ্ধ অবস্থায় রাখা হয়নি। ওই যে একটা অপপ্রচার আছে গোয়েবলস থিওরিতে যে তিনি ভারতের কাছে বন্দী অবস্থার ভিতর আছেন, এটা সর্বৈবভাবে মিথ্যাচার। আমি সহ আমার সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তিনি প্রায় 6 ঘন্টা সময় কাটিয়েছেন। আমরা নানা বিষয়ে রাজনীতি, সমাজ, আইন, দেশ, ব্যক্তিগত পর্যায়ের অনেক আলাপ আলোচনা হয়েছে, প্রাঞ্জল ভাবে কথা বলা হয়েছে। আমরা আমাদের কথা বলেছি, আমাদের যে সকল বিষয় জানার আগ্রহ ছিল জেনেছি, ওনার যে সকল কথা ছিল সেটা উনি বলেছেন এবং তার থাকার যে পরিসরটা, যেখানে তিনি আমাদের সঙ্গে দেখা করেছেন বা আমরা দেখা করার সুযোগ পেয়েছি, একেবারেই স্বাভাবিক অবস্থায় এবং ফিজিক্যালি মেন্টালি তাকে কোনোভাবে কোনো পরিবর্তন নেই। তিনি যেরকম পূর্বে ছিলেন, যেরকম আচরণ করতেন, যেরকম ব্যবহার করতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে তার বিহেভিয়ারটা, তার যে স্বভাবজাত যে বৈশিষ্ট্যটা স্বাভাবিক অবস্থায় আছে, এর ভিতরে কোনো ব্যত্যয় নেই। প্রসঙ্গত, রয়টার্সকে দেওয়া প্রায় 1 ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন যে তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বর মাসের কাছাকাছি সময়ে স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তাই আমি বলেছি এবার আমি দেশে ফিরব, আমরা সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দিল্লির এই বৈঠকে আওয়ামী লীগকে মাঠ পর্যায়ে পুনরায় সংগঠিত করা এবং আগামীতে দল কিভাবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে তার একটি সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছেন শেখ হাসিনা। যদি আকাশপথে 1-11-এর মতো দেশে ফিরতে বাধা দেওয়া হয়, তবে সড়ক পথেই তিনি দেশে প্রবেশ করবেন, এমন পরিকল্পনাও করা হচ্ছে। শেখ হাসিনার এই আকস্মিক ঘোষণা এবং ভারতের মাটিতে বসে রাজনৈতিক তৎপরতা চালানোর বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বর্তমান সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এসব উস্কানিমূলক বক্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা যদি সত্যি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরেন, তবে তাকে সরাসরি আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। কোনো রাজনৈতিক আন্দোলনের সুযোগ তাকে দেওয়া হবে না। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার এই স্বেচ্ছায় ফেরার ঘোষণাকে শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি সত্যি ডিসেম্বরে দেশের রাজনীতিতে বড় কোনো মোড় আসতে চলেছে? আপনাদের কি মনে হয়? শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং দেশের রাজনীতির সব ব্রেকিং আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শামীমা চৌধুরী শাম্মী, BNA News 24।